বন্ধুরা, তোমরা কি বলতে পারো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এটি নিয়ে আলোচনা হয় মানব ভূগোলের কোন শাখায়? যদি নাও বলতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নটির উত্তর দিয়ে দিব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের মানব ভূগোল যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে পড়াচ্ছিলাম। এর আগে আমরা ভূগোল কি, মানব ভূগোল কি, তারপরে মানব ভূগোলের ক্ষেত্র, বিষয়বস্তু এগুলো সম্পর্কে জানিয়েছিলাম, তাই না? আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব ভূগোলের শাখা। বন্ধুরা, আজকের পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে মানব ভূগোলের যে বিভিন্ন শাখা রয়েছে সেই শাখাগুলো সম্পর্কে জানাবো। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই যে মানব ভূগোলের শাখাগুলো কি কি এবং ওই শাখাগুলোতে আসলে কি কি বিষয় পড়ানো হয় বা কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। চলো বন্ধুরা আমরা জেনে নিই। তো প্রথমেই আমরা যেটি দেখবো সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তো সাংস্কৃতিক ভূগোল দেখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। আমরা জানি যে ভূগোল আসলে প্রধানত দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটি হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলে সাধারণত প্রাকৃতিক বিভিন্ন প্রপঞ্চগুলো নিয়ে আলোচনা করা হয়, আর মানব ভূগোলে মানবীয় যে প্রক্রিয়া বা প্রপঞ্চ সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এই প্রাকৃতিক ভূগোলকে আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন ভূমিরূপ বিদ্যা, সমুদ্রবিদ্যা এগুলো, এছাড়া যেমন জলবায়ু বিদ্যা। আর মানব ভূগোলে বিভিন্ন শাখা, যেমন সাংস্কৃতিক ভূগোল আছে, সামাজিক ভূগোল আছে, চিকিৎসা ভূগোল আছে, পরিবহন ভূগোল আছে। তো এগুলো এখন আমি তোমাদের সাথে এই যে মানব ভূগোলের অনেকগুলো শাখা, তার কিছু শাখা যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা প্রথমে দেখে নিই সাংস্কৃতিক ভূগোলটি কি। নামটি শুনে আসলে বুঝতে পারছো যে সাংস্কৃতিক ভূগোল বলতে আসলে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, সংস্কৃতি কি। আমরা এখানে যে সাংস্কৃতিক ভূগোল শব্দটি এসছে, তো এখানে আমাদের জানতে হবে যে সংস্কৃতিটি আসলে কি বুঝিয়েছে। তো সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত আচরণ। ঠিক আছে, সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত আচরণ, যে আচরণ শিক্ষার মাধ্যমে অর্জিত হয় এবং বংশানুক্রমে বিভিন্ন বাহনের মাধ্যমে পরিবাহিত হয়। আমি এটা খুব কেতাবি একটা সংজ্ঞা, আমি তোমাদেরকে যদি খুব সহজ অর্থ বলি, মানুষের যে জীবনযাপন প্রক্রিয়া, একটা সমাজে মানুষের জীবনযাপন প্রক্রিয়া, জীবনযাপনের ধরন, দ্য ওয়ে অফ লাইফ, এটিকে আমরা সংস্কৃতি বা ইংরেজিতে কালচার হিসেবে অভিহিত করছি। তাহলে সাংস্কৃতিক ভূগোলটি কি? যে দেখো, ভূগোলের যে শাখায় মানব সমাজের শিক্ষা, সংস্কৃতি, বিচারবোধের মার্জিত এবং উন্নততর প্রকাশ, তার ভাষা, ধর্ম, বর্ণ, সভ্যতা, কৃষ্টি, সাংস্কৃতিক ভূদৃশ্য প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, সেগুলোকে আমরা সাংস্কৃতিক ভূগোল নামে অভিহিত করে থাকি। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে মানুষ যখন একটা প্রাকৃতিক পরিবেশে বসবাস করা শুরু করে, সেখানে সে প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন করে এবং যার ফলে সে কালচারাল ল্যান্ডস্কেপ, আমি CL দিয়ে কালচারাল ল্যান্ডস্কেপ বা সাংস্কৃতিক ভূদৃশ্যের অবতারণা করে, যেটিকে আমরা ল্যান্ডস্কেপ এভলিউশন অথবা আমরা ভূদৃশ্যের বিবর্তন হিসেবে অভিহিত করতে পারি। এখন বন্ধুরা দেখো, আমাদের সংস্কৃতি যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে। দেখো, মানব সমাজের শিক্ষা, সংস্কৃতি, আমাদের বিচারবোধের যে মার্জিত এবং উন্নততর প্রকাশ, তার একটা ওই সমাজের ভাষা, বর্ণ, ধর্ম, সভ্যতা, কৃষ্টি, এগুলো সম্পর্কে আলোচনা করে সাংস্কৃতিক ভূগোল। এখন আমি যদি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাই, দেখো এখানে তোমরা দ্য কালচারাল হুইল বা সংস্কৃতির যে চাকা সেটি দেখতে পাচ্ছ। যে দেখো, এখানে জ্ঞানের কথা আছে, শিক্ষার কথা, নলেজ অ্যান্ড স্টোরিজ, এরপর ল্যাঙ্গুয়েজ, ভাষা, ট্রেডিশন অ্যান্ড রিচুয়ালস অর্থাৎ প্রথা এবং রীতিনীতি, টেকনিক অ্যান্ড স্কিলস, বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলো এবং দক্ষতা, টুলস অ্যান্ড অবজেক্ট, বিভিন্ন ধরনের উপকরণগুলো, দ্য আর্ট, বিভিন্ন ধরনের শিল্প, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানুষের খাদ্য, ভ্যালু, মানুষের যে মোরালগুলো আছে বা মূল্যবোধ আছে সেগুলো, গ্রেটার কমিউনিটি, একটা বৃহত্তর কমিউনিটি গড়ে তোলে। এগুলো আসলে কি হয়, এইগুলোর মাধ্যমে মানুষের এই চাকার মাধ্যমে আসলে এই সংস্কৃতির এই কর্মকাণ্ডগুলো পরিবাহিত হয়ে থাকে বা প্রবাহিত হয়ে থাকে। তো দেখো, প্রথমত কি হয়, মানুষ তার কর্মকাণ্ড দ্বারা যে সাংস্কৃতিক ভূদৃশ্য রচনা করে তার সমীক্ষা করে। যেটা আগেই বলেছি যে আমরা একটা প্রাকৃতিক ভূদৃশ্য থাকে যেটাকে মানুষ পরিবর্তন করে সাংস্কৃতিক ভূদৃশ্যের রূপলাভ দেয়, সেটি সম্পর্কে সমীক্ষা করা সাংস্কৃতিক ভূগোলের একটি আলোচ্য বিষয়। দ্বিতীয়ত, ভূপৃষ্ঠে মানুষের রুচি, বিচারবোধ এবং সুশিক্ষার কর্মকাণ্ডের নিদর্শনের গবেষণা করা। আমাদের পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে মানুষের যে রুচি, তার বিচারবোধ, তার সুশিক্ষা ইত্যাদি যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো সম্পর্কে গবেষণা করা। ঠিক আছে, পরবর্তীতে দেখো বন্ধুরা দেখো, এই যে ভূগোল যখন এগুলি নিয়ে আলোচনা করে তখন অন্যান্য বিষয়গুলোর সাথে, যেমন আমার সংস্কৃতি তো সোশিওলজিতে আলোচনা হতে
পারে, বা সংস্কৃতি তো আসলে অ্যানথ্রোপোলজি তো আলোচনা হতে পারে। তাহলে ভূগোলের সাথে পার্থক্যটি কোথায় এটি একটু বলে দিই, যে ভূগোল আসলে এই গবেষণাগুলো করে স্থান এবং সময়ের সাপেক্ষে, ঠিক আছে, এবং স্থানের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে, সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা অতীতে কীরকম ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কী অবস্থায় যেতে পারে, এগুলো নিয়ে সমীক্ষাটি করে থাকে ভূগোল। তো এই সাংস্কৃতিক ভূগোল এই জায়গায় এই কাজগুলো করে, সংস্কৃতি রিলেটেড যে ব্যাপারগুলো থাকে সেগুলো। তার পরবর্তীতে সাংস্কৃতিক ধারণাগুলোর ভৌগোলিক সমস্যাসমূহের সঙ্গে প্রয়োগের সম্পর্ক নির্ণয় করা। দেখো বন্ধুরা, আমাদের যে সাংস্কৃতিক ধারণাগুলো আছে, সেই ভৌগোলিক যে সমস্যাগুলো আছে, সেই ধারণাগুলোর ভৌগোলিক সমস্যা, সেই সমস্যাসমূহের সঙ্গে প্রয়োগের সম্পর্ক নির্ণয়টি করা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের আরেকটি দিক, ঠিক আছে। তো দেখো, আমরা হচ্ছে সাংস্কৃতিক ভূগোলের যে আলোচ্য বিষয়, সেই বিষয়গুলো দেখলাম। তো বর্তমানে আমাদের পৃথিবী পৃষ্ঠে মানুষের কর্মকাণ্ড দ্বারা কিভাবে শান্তি শৃঙ্খলা, মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, নৈতিক দায়বদ্ধতা বজায় থাকবে, এইগুলো নিয়ে গবেষণা করা হলে এ শাখা কিন্তু আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে আমাদের মানুষের মধ্যে, তাই না? পরবর্তীতে আমরা দেখি জনসংখ্যা ভূগোলটি আসলে কি আলোচনা করে, যেটিকে ইংরেজিতে আমরা পপুলেশন জিওগ্রাফি হিসেবে অভিহিত করে থাকি। এর আগে যে সাংস্কৃতিক ভূগোল দেখেছি, সেটিকে ইংরেজিতে আমরা কালচারাল জিওগ্রাফি হিসেবে অভিহিত করে থাকি। তো দেখো, জনসংখ্যা ভূগোলের যে শাখা মানুষের বন্টন, ঘনত্ব, জন্ম মৃত্যুর পরিসংখ্যান, বৃদ্ধি, বিস্তরণ, নারী পুরুষের তারতম্য, জাতীয় গোষ্ঠীর বৈশিষ্ট্যের সমীক্ষা, সাক্ষরতা, নগরায়ন, জনসংখ্যা উপকরণের সমীক্ষা, জনসংখ্যা অঞ্চল, জনসংখ্যার জীবিকাগত গঠন প্রভৃতি নিয়ে পর্যালোচনা করা হয়, সেগুলোকে আমরা জনসংখ্যা ভূগোল হিসেবে অভিহিত করি। অনেক কেতাবি কথাবার্তা বলে ফেললাম, তোমাদেরকে এখন সহজভাবে বোঝাই। একটা জায়গার বা একটা নির্দিষ্ট অঞ্চলের, পৃথিবীব্যাপী তো করেই, বা আমি যদি একটা নির্দিষ্ট অঞ্চলের বলি, সেখানকার মানুষের বন্টনটি কীরকম আছে, ঘনত্ব কীরকম আছে, ধরো 1 বর্গ কিলোমিটার অঞ্চলে কতটুকু মানুষ আছে, এইগুলোর সাথে সেই দেশের উন্নয়নের সম্পর্ক কী, এগুলো কিন্তু জনসংখ্যা ভূগোলে আলোচনা করে থাকে। জন্ম মৃত্যুর পরিসংখ্যান, কতটুকু জন্মহার, মৃত্যুহার কতটুকু, এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে কতটুকু জনসংখ্যা হবে উক্ত অঞ্চলের। বৃদ্ধি, বিস্তরণ, কিভাবে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, কিভাবে বিস্তরণ ঘটছে পৃথিবী পৃষ্ঠে। নারী পুরুষের তারতম্য, একটা অঞ্চলে নারী এবং পুরুষের তারতম্য কতটুকু, অর্থাৎ নারী পুরুষের অনুপাতটুকু কতটুকু, অর্থাৎ প্রতি 100 পুরুষের অনুপাতে নারী কতটুকু আছে, বা প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ কতজন আছে। জাতি এবং গোষ্ঠীগত বৈশিষ্ট্যের সমীক্ষা, বিভিন্ন ধরনের জাতি এবং গোষ্ঠীগত বৈশিষ্ট্য, তাদের যে সমীক্ষা, সেগুলো একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের জাতি দেখতে পাই। যেমন বাংলাদেশে আমরা বাঙালি ছাড়াও চাকমা জাতি দেখি, আমরা মারমা জাতি দেখি, আমরা এছাড়া আরও বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক জাতি কিন্তু আমরা দেখতে পাই। এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, তাদের যে বৈশিষ্ট্য সমীক্ষা, সেগুলো নিয়ে আলোচনা করা, সাক্ষরতার হার নিয়ে আলোচনা করা, নগরায়ন, এবং এগুলোর সাথে নগরায়ন খুব দারুণভাবে সংযুক্ত, এগুলো নিয়ে আলোচনা করে থাকে জনসংখ্যা ভূগোল। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এখন এখানে আসলে পুরো বিস্তারিত কেন বলছি না, কারণ এগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, জনসংখ্যা নিয়ে যখন আলোচনা করব তখন দেখবে এখানে অনেক এগুলো সব কিছু চলে আসছে। আবার নগরায়ন নিয়ে যখন আলোচনা করব তখন তোমরা দেখবে যে নগরায়ন রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো সেখানে চলে এসছে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে জনসংখ্যা ভূগোলের কিছু আলোচ্য বিষয় একটু যদি বিস্তারিতভাবে দেখাই, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী, তাদের উৎপত্তি, রীতিনীতি, সমাজ অর্থনীতি নিয়ে বিস্তর গবেষণা। আমরা বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী দেখতে পাই। আমরা একেবারে মানব জাতি হিসেবে আমরা দেখি বেশ কিছু মেজর জাতি দেখতে পাই। সেই মেজর জাতি 3টাও হতে পারে, অনেকে হিসাব করে, অনেকে 4টাও হিসাব করে, যেটিকে আমরা ককেশয়েড, নিগ্রয়েড, মঙ্গলয়েড বলে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবং আরেকটি আছে অস্ট্রালয়েড। অনেকে এই একেবারে প্রধান জাতিগোষ্ঠীর মধ্যে অস্ট্রালয়েডকেও আনে, অনেকে আনে না। এটি আসলে একেবারেই পার্সপেক্টিভের বিষয়, যে কে কীভাবে দেখছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের জাতি দেখি, তাই না? আমরা দ্রাবিড় জাতি দেখি, ভেড্ডা জাতি দেখি, তারপরে আমরা যদি বলে থাকি যে আমেরিকার রেড ইন্ডিয়ানদের কথা, নিউজিল্যান্ডের মাওরিদের কথা, এরাও কিন্তু জাতি। তো এরকম বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী, তাদের উৎপত্তিটি কিভাবে হলো, তাদের রীতিনীতি, সমাজ অর্থনীতি নিয়ে বিস্তর গবেষণা করে থাকে জনসংখ্যা ভূগোল। পরবর্তীতে যেটি আরেকটি, যে ভূগোলের এই শাখা প্রণালীবদ্ধ ভূগোল হিসাবে কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভূগোলের যে এই বর্তমান আমরা শাখাটি দেখি, এই শাখাটি কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলের
আ আ প্রণালীবদ্ধ যে শাখা, সেই শাখা হিসেবে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রণালী, হ্যাঁ? প্রণালী বলতে আমরা এখানে যে তোমরা যে ফিজিক্যাল জিওগ্রাফিতে যে প্রণালী পড়ছো সেগুলো না। বরঞ্চ আ এই যে জনসংখ্যার ক্ষেত্রে যে একটা জনসংখ্যার ক্ষেত্রে যে একটা প্রণালী বলি আমরা, বা জনসংখ্যার যে বিস্তরণের যে একটা ধারা, সেগুলো নিয়ে আমরা বলতে পারি। এর ফলে এটা আসলে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এবং এই জনসংখ্যা ভূগোলের ব্যবহার অনেক বেশি। তুমি একজন পপুলেশন জিওগ্রাফার হলে একটা দেশের পপুলেশন নিয়ে যে ধরনের কাজ হয় সেখানে তোমাকে অবশ্যই লাগবে, এটি জেনে রাখবে। পরবর্তীতে পৃথিবীব্যাপী মানুষের প্রচলন এবং তাদের কারণ সম্পর্কে সমীক্ষা। পৃথিবীব্যাপী মানুষের যে প্রচলনটি হচ্ছে এবং তাদের সেই কারণটি কেন হচ্ছে সেগুলো সম্পর্কে সমীক্ষা। তার পরবর্তীতে ভবিষ্যৎ জনসংখ্যা, তার ফলে উদ্ভূত সমস্যা এবং গৃহীত ব্যবস্থা, যেটি একটু আগেই বলেছিলাম যে ভবিষ্যতে জনসংখ্যা কতটুকু হবে সেটি সম্পর্কে একটা প্রেডিকশন দিতে পারে এবং যার ফলে কি সমস্যাটি হবে এবং কিভাবে এই সমস্যাগুলোর মোকাবেলা করা সম্ভব, এইগুলো পরিকল্পনা, মানব উন্নয়ন সম্পর্কে গবেষণা, এগুলো কিন্তু জনসংখ্যা ভূগোলে করা হচ্ছে এবং যার ফলে জনসংখ্যা ভূগোলের গুরুত্ব বর্তমানে কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে। তাহলে বন্ধুরা, আমরা জনসংখ্যা ভূগোল কি সেটি সম্পর্কে তো জানলাম। এখন তোমাদেরকে আরেকটি দেখাবো, সেটি কি বলো? বসতি ভূগোল। বসতি ভূগোল কি দেখো, আমরা প্রাকৃতিক দৃশ্যের মানবীকরণকে বসতি বলি। আমরা আমাদের প্রাকৃতিক ভূদৃশ্যে আমরা কি করি বলতো? প্রাকৃতিক ভূদৃশ্যে, আমি যদি প্রাকৃতিক দৃশ্য বলে থাকি এর আগে, দুঃখিত, এটা হবে প্রাকৃতিক ভূদৃশ্য। তো প্রাকৃতিক ভূদৃশ্যে আমরা কি করি দেখো, আমরা আগেই বলেছি মানুষ এই জায়গায় প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে, বিভিন্ন ধরনের পরিবর্ধন করে এবং সেখানে সে সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে তোলে। এবং সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে তোলার প্রথম বা একটা মূল কাজে সে করে কি, একটা বাসস্থান গড়ে তোলে, তার বসতি গড়ে তোলে, সেটা যেরকম ভাবেই হোক। তো এই যে বসতি গড়ে তোলে, তার মানে কি, সে প্রাকৃতিক ভূদৃশ্যকে মানবিকরণ করছে, এটিকে আমরা বসতি বলে থাকি। তোমরা এখানে বসতি দেখতে পাচ্ছ। তো এই যে এই বসতিগুলোর আকার, এগুলোর ধরন, বিন্যাস, এই বসতিগুলোতে কি ধরনের ক্রিয়াকলাপ ঘটে থাকে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে বসতি ভূগোলে। ঠিক আছে বন্ধুরা? দেখো, বসতি ভূগোলে মানব বসতিগুলোর যে ক্রিয়ামূলক বৈশিষ্ট্য, তাদের চরিত্র, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আরও গবেষণা কিন্তু বর্তমানে দরকার। বসতি ভূগোলে যে আলোচনা করছে তার ফলে আরও আসলে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটি কিন্তু বর্তমানে প্রয়োজন। যদি এটি করা হয় তাহলে এটির পরিধি কিন্তু অনেক বেশি বাড়বে, এটি আরও বেশি জনপ্রিয় একটা শাখায় পরিণত হবে। এখন তোমাদেরকে যেটা আগেই বললাম যে মানব বসতির উৎপত্তি, বিকাশ, প্রকারভেদ, বসতি গড়ে ওঠা নিয়ামক, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে বসতি ভূগোলে। বুঝতে পেরেছো? অর্থাৎ কিভাবে মানব বসতি উৎপত্তি হলো, সেটির বিকাশ কিভাবে ঘটলো, সেটি প্রকারভেদ, আমরা বিভিন্ন ধরনের বসতি দেখতে পাই। পুঞ্জীভূত বসতি, তারপর হচ্ছে একেবারে স্ক্যাটার্ড যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট দেখতে পাই। আমি বাংলাটা এই মুহূর্তে মনে পড়ছে না স্ক্যাটার্ড সেটেলমেন্টের, বিচ্ছিন্ন বসতি মনে পড়েছে বন্ধুরা, সেটি আমরা রৈখিক বসতি দেখতে পাই। এই যে বিভিন্ন ধরনের বসতি, আরও বিভিন্ন ধরনের বসতি দেখতে পাই। যখন তোমাদের বসতি নিয়ে পড়াবো তখন সেটি তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। বন্ধুরা, এখন আরেকটি শাখা মানব ভূগোলে, সেটি হচ্ছে কি সম্পদ ব্যবস্থাপনা। আমরা দুই ধরনের সম্পদ দেখতে পাই প্রকৃতিতে। একটি কি বলতো? একটি হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, আর একটি হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদের ভিতর হচ্ছে যে হাইড্রো ইলেকট্রিসিটি রয়েছে, তারপর বায়ু মাধ্যমে যে সম্পদ সেটি, তারপর সৌরশক্তি, এগুলো কিন্তু নবায়নযোগ্য। অনবায়নযোগ্য সম্পদগুলো কি কি? আমাদের যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য সম্পদ। তো এই সম্পদ, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ, এগুলো ব্যবহারের মধ্যে একটা ভারসাম্য থাকতে হয়, একটা ইকুইলিব্রিয়াম থাকতে হয়। ঠিক আছে? আমি এখানে সমান চিহ্নিত আসলে একটা ভারসাম্য বোঝাচ্ছি। তো দেখো যে এই যে ভারসাম্যটি, এই ভারসাম্যগুলো, এই সম্পদ বজায় রাখতে হলে সম্পদ ব্যবস্থাপনাটি আসলে খুব বেশি দরকার। এবং এই সম্পদ ব্যবস্থাপনা কিন্তু মানব ভূগোলের যতগুলো শাখা রয়েছে তার ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা হিসেবে বর্তমানে বিবেচিত হচ্ছে। এখন দেখো, আমি একটু মুছে দিই সবগুলো রঙগুলো। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদেরকে যদি একটু দেখা যায়, একটু আগেই বললাম যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সুষ্ঠু ব্যবহার, সম্পদের উৎপাদন বৃদ্ধি কিভাবে করা যায়, সম্পদের সংরক্ষণ কিভাবে করা যায়। তোমরা যখন 9-10 ভূগোল পড়েছো তোমরা দেখেছো যে সম্পদের সংরক্ষণে আমরা 3R পদ্ধতি ব্যবহার করি। 3R পদ্ধতি কি বলতো? রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, এই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায়, সম্পদের যথাযথ ব্যবহার করে কিভাবে টেকসই উন্নয়ন করা যায়, সেগুলো কিন্তু সম্পদ ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত।
অন্তর্ভুক্ত। বন্ধুরা, তাহলে সম্পদ ব্যবস্থাপনায় কি আলোচনা করে সেটি তো বুঝে গেলে। এখন তোমাদেরকে মানব ভূগোলের আরেকটি শাখা, যেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল। আমি ব্যক্তিগতভাবে এই যে অর্থনৈতিক ভূগোল যে শাখাটি রয়েছে, আমাদের একটা কোর্সই আছে সেকেন্ড ইয়ারে, তো এই কোর্সটিকে আমি বেশ ভয় পেতাম এক সময়। আমার মনে হতো এই কোর্সটি অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু যখন এটিকে আরও অনেক মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম, দেখলাম এটির মতো মজার আসলে শাখা মানব ভূগোলে খুব কমই আছে। ঠিক আছে, তো দেখো আমরা আসলে এখানে তোমরা একটা মডেল দেখতে পাচ্ছ, যেটিকে আমরা ভন থুনেনের মডেল বলে থাকি। বড় হলে তোমরা আসলে জানতে পারবে, যেটাকে আমরা বলি আসলে কি বলতো, ভন থুনেনের মডেল। তো এই যে ভন থুনেনের মডেলে আমরা দেখি, আমি তোমাদেরকে মডেলটি একটু বলছি, তোমাদেরকে আসলে আগ্রহটা একটু বাড়বে যখন এটি বলবো। দেখো আমি ভন থুনেনের নামটি একটু লিখে দিই, তোমরা একটু গুগল করেও জানতে পারবে এর সম্পর্কে। এই ভন থুনেনের মডেলে বলা আছে যে একেবারে মাঝে একটা সেন্ট্রাল সিটি থাকে। এই যে দেখো, এই সেন্ট্রাল সিটির পরই পরবর্তীতে হচ্ছে সেখানে মিল্ক প্রোডাকশনের জায়গাগুলো গড়ে ওঠে। এখানে দেখো মিল্ক প্রোডাকশনের জায়গাগুলো গড়ে উঠছে। তারপরে বিভিন্ন ধরনের ফায়ারউড বা যে ফরেস্ট্রিগুলো, সেই ফরেস্ট্রিগুলো গড়ে ওঠে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্রপ, সেই ক্রপগুলোকে চাষ করা হয়। এই যে তিনটা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ক্রপ এখানে চাষ করা হয় বা শস্য। একেবারে শেষে একটা শহরের একেবারে শেষ প্রান্তে গিয়ে বিভিন্ন ধরনের যে পশু পাখির চারণ, সেই চারণ ভূমিগুলো গড়ে ওঠে। তো বর্তমানে আসলে আমরা একেবারে ভন থুনেনের মডেলের যে প্রতিচ্ছবি বাস্তবে না দেখলেও এগুলো কিন্তু এখনো অনেকটাই বর্তমানে প্রযোজ্য। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমি যদি ঢাকার ক্ষেত্রে বলি, দেখো ঢাকার ক্ষেত্রে একেবারে ঢাকার সীমানার প্রান্তে সাভারে কিন্তু ডেইরি ফার্মগুলো গড়ে উঠেছে। এগুলো কেন? এগুলো কারণ আমি বলছি না, কারণ এগুলো ভবিষ্যতে তোমরা বড় ক্লাসে গিয়ে জানতে পারবে, যদি পড়ো, ভূগোল নিয়ে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে। তো দেখো অর্থনৈতিক ভূগোল কি করে, মানুষের পৃথিবীর বিভিন্ন অংশে মানুষের যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা 3 ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড দেখতে পাই। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই 3 ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় কী ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলো বিস্তার কীরকম হচ্ছে, প্রকৃতির সঙ্গে কার্যকরণ, এগুলোর বর্ণনা কিন্তু করে অর্থনৈতিক ভূগোল। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পর্কটি কি, সেগুলো কিন্তু কারণটি বিশ্লেষণ করার চেষ্টা করে অর্থনৈতিক ভূগোল। তাহলে দেখো একেবারে প্রথমে যে প্রশ্নটি করেছিলাম যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আলোচনা করে মানব ভূগোলে কোন শাখা, সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তাহলে বন্ধুরা, তোমরা অর্থনৈতিক ভূগোলটি কি সেটি সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটি দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর উন্নত দেশগুলো, এই যে দেখো এখানে পৃথিবীর এই যে উন্নত দেশ, একেবারে গাঢ় নীল রং দিয়ে যেখানে দেশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পৃথিবীর উন্নত দেশ। আবার এখানে অস্ট্রেলিয়া আমরা দেখতে পাই, এদিকে আমরা কিছু দেখতে পাই উন্নত দেশ। আবার মাঝের যে ইউরোপের এই অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে একেবারে উন্নত দেশগুলোর মতো অত উন্নত না, তবে একেবারে উন্নয়নশীল দেশগুলোর মতো না, এগুলো মোটামুটি উন্নত বলা চলে। এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে ইন ট্রানজিশন আমরা হিসেবে অভিহিত করছি, অর্থাৎ উন্নয়নের ধারার মধ্যে আছে। হ্যাঁ, লেস ডেভেলপড, পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছ লেস ডেভেলপড। আর একেবারে লাল রং দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে লিস্ট ডেভেলপড। এটা হয়তো অনেক আগেরও হতে পারে এই মানচিত্রটি। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা এই জন্য এনেছি, বা এটা এই জন্য ব্যবহার করেছি যে দেখো এই দেশগুলো উন্নত কেন হলো, এই দেশগুলোতে উন্নতি কেন হয়েছে, এখানে কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হলো, এগুলো কিন্তু আমি এই মানচিত্র দেখে তোমাদেরকে বলে দিতে পারবো। কিভাবে জানো, যে উন্নত দেশগুলোতে তৃতীয় পর্যায়ের এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি ঘটছে, এখানে হয়তো বা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি। কিন্তু অপরদিকে যে লেস ডেভেলপড এবং লিস্ট ডেভেলপড দেশগুলো দেখছি, সেখানে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডই বেশি। দেখো আমি একটা মানচিত্র দেখে কিন্তু বলে দিতে পারছি যে কেন। তো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি বলেই সেই সব অঞ্চলগুলোতে আসলে উন্নয়নটি কম হয়ে থাকে, ধীরে হয়ে থাকে। অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হলে সেখানে উন্নয়নটি কিন্তু অনেক দ্রুত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, অর্থনৈতিক ভূগোল কি সেগুলো সম্পর্কে তো জানলাম, অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন যে ধারা সেগুলো নিয়ে জানলাম। তো দেখো প্রথমত এই যে মানচিত্রটি দেখালাম, সেখানে কিছু কথা তোমাদের বলি, যে বিভিন্ন অঞ্চলের সুষম উন্নয়নের জন্য সঠিক গবেষণা করা। তোমরা একটা ব্যাপার দেখো, যে পৃথিবীর যে উন্নয়ন একটা অংশের ভিতর কিন্তু আটকে গেছে, তাই না? এই যে দেখো একটা পেরিফেরি বলতে পারি। এখন পৃথিবীর উন্নয়ন কি সুষমভাবে হচ্ছে না, সব অঞ্চলে কিন্তু সুষমভাবে হচ্ছে না। এই যে সুষম উন্নয়ন, সেগুলো কিভাবে করা যায় সেটি সম্পর্কে সঠিক গবেষণা করা। গরিব এবং অনুন্নত সম্প্রদায় এবং অনুন্নত দেশগুলোর মধ্যে কিভাবে আমরা অর্থনৈতিক উন্নয়ন করা যায় এবং উন্নত দেশগুলোর এক্ষেত্রে দায়িত্ব কীরকম, তা নিয়ে কিন্তু সমীক্ষা করা অর্থনৈতিক ভূগোলের আরেকটি কাজ। এবং অর্থনৈতিক উন্নয়ন কি পরিবেশের পক্ষে ক্ষতিকর নাকি মানব উন্নয়নের জন্য ক্ষতিকর,
বা আশাবাদী সে বিষয়ে গবেষণা করা। অর্থাৎ আমরা তো অর্থনৈতিক উন্নয়ন করছি, তার হাত ধরে কিন্তু আমরা দেখছি যে ক্লাইমেট চেঞ্জ বা অর্থাৎ আমরা যদি বলি বৈশ্বিক উষ্ণায়ন, তার হাত ধরে ক্লাইমেট চেঞ্জ আসছে। এগুলো কিন্তু পৃথিবীর জন্য ক্ষতিকর হচ্ছে এবং আলটিমেটলি মানুষের জন্য ক্ষতিকর আসলে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, তো এইটির সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিকর, তাহলে কিভাবে এই ক্ষতিটি রিডিউস করা সম্ভব, কিভাবে এই ক্ষতিটি মোকাবেলা করে বা ক্ষতিটি কম করে আমরা উন্নয়নটি ঘটাতে পারি, এগুলো সম্পর্কে আলোচনা অর্থনৈতিক ভূগোল কিন্তু করে থাকে। পরবর্তীতে বন্ধুরা আরেকটি শাখা আমরা দেখব, সেটি কি দেখো, সেটি হচ্ছে ঐতিহাসিক ভূগোল। মানব ভূগোলের এই শাখায় কি প্রাচীন সভ্যতা এবং তার ক্রমবিকাশ, কিভাবে সভ্যতাগুলো গড়ে উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সভ্যতা, যেমন মহেঞ্জোদারো সভ্যতা বা যেটাকে আমরা সিন্ধু সভ্যতার একটা অংশ, সেই সিন্ধু সভ্যতা কিভাবে সিন্ধু নদের তীরে গড়ে উঠলো, নীলনদ সভ্যতা কিভাবে নীল নদের তীরে গড়ে উঠলো, কৃষিভিত্তিক সভ্যতার বিস্তার, এর অভিযোজন প্রক্রিয়া, ধাতব যুগের সভ্যতার বিস্তার কিভাবে ঘটেছে, বিভিন্ন ধরনের ধাতব যুগ আমরা দেখেছি, যেমন লৌহ যুগ, তাম্র যুগ, এগুলোতে কিভাবে সভ্যতার বিস্তার ঘটেছে, বিশ্বের রাজনৈতিক মানচিত্রে দ্রুত পরিবর্তন, এগুলো সম্পর্কে আলোচনা বা বর্ণনাগুলো করে থাকে ঐতিহাসিক ভূগোল। বুঝতে পারছো বন্ধুরা? এখন দেখো আমরা ঐতিহাসিক ভূগোল কি সেগুলো আমরা দেখলাম। তো এই ঐতিহাসিক ভূগোলের ক্ষেত্রে যারা অনেক বেশি অবদান রেখেছে তাদের মধ্যে আমরা বেকার, বেল, বুটলিন, হার্টশোর প্রভৃতি ভূগোলবিদ কে আমরা কিন্তু এখানে আনতে পারি। পরবর্তীতে যারা কিনা এই ভূগোলের ভূগোলের উন্নয়নে বা বিকাশে অনেক বেশি ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আমরা দেখব রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল কি? আঞ্চলিক পটভূমিতে রাজনৈতিক বিষয়ের বিভিন্ন দিক পর্যালোচনা করাই কিন্তু রাজনৈতিক ভূগোলের প্রধান একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, অর্থাৎ অঞ্চলীকরণের ব্যাপারগুলো রাজনৈতিক ভূগোলে কিন্তু অঞ্চলীকরণের সাথে যে রাজনৈতিক যে ক্রিয়াকলাপগুলো সেগুলোর যে একটা যে পর্যালোচনা, সেই পর্যালোচনাটি কিন্তু রাজনৈতিক ভূগোল করে থাকে। এখন তোমাদেরকে রাজনৈতিক ভূগোলের পরিধি যদি বলি, যে রাজনৈতিক অঞ্চলের উদ্ভব, কিভাবে এক একটা রাজনৈতিক অঞ্চলের উদ্ভব ঘটলো, যেমন মহাদেশ বলে থাকি অথবা দেশ বলে থাকি, একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বলে থাকি, এগুলোর উদ্ভব কিভাবে হলো, এগুলোর অবস্থান, আয়তন, সীমানা, এগুলোর আলোচনা করা রাজনৈতিক ভূগোলের একটা অংশ। পরবর্তীতে এলাকার সংগঠন, সরকারি ব্যবস্থা, কাঠামো প্রভৃতি সম্পর্কে আলোচনা। আমরা একটা দেশের বিভিন্ন ধরনের সরকারি ব্যবস্থা, সরকারি কাঠামো, এলাকার সংগঠন, এগুলো নিয়ে আলোচনা করে থাকি, তাই না? এগুলো নিয়ে আলোচনা রাজনৈতিক ভূগোলের একটা পরিধি। তৃতীয় হচ্ছে রাজনৈতিক এলাকার জাতি, জাতিগত বৈশিষ্ট্য, সংহতি, বিচ্ছিন্নতাবাদ, আঞ্চলিক জাতীয় সম্পর্ক, উত্তেজনা, জোট প্রভৃতি নিয়ে আলোচনা করা। আমরা কিন্তু ভূগোলে বিভিন্ন ধরনের জোট নিয়ে আলোচনা করে থাকি। তোমরা যদি দেখে থাকো যে আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক জোট, রাজনৈতিক জোট, এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তার কারণ কি? এগুলো আমাদের ওই অঞ্চলগুলোর রাজনৈতিক অবস্থা, ওই অঞ্চলগুলোর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটা ধারণা দেয় এবং সেখানকার রাজনৈতিক একটা নির্দিষ্ট রাজনৈতিক এলাকায় যে জাতি রয়েছে, সেই জাতির বৈশিষ্ট্য, সেই জাতির বৈশিষ্ট্যের সাথে ভিত্তি করে সেখানে সংহতি কতটুকু আছে, সেই বিচ্ছিন্নতাবাদ কতটুকু আছে, এগুলো সম্পর্কে আলোচনা করে থাকে রাজনৈতিক ভূগোল। তাহলে বন্ধুরা রাজনৈতিক ভূগোল সম্পর্কে নিশ্চয়ই বুঝলে। এখন তোমাদেরকে আঞ্চলিক ভূগোল সম্পর্কে একটু বলে থাকি। আঞ্চলিক ভূগোল, আমরা মানব ভূগোলের এই শাখায় অঞ্চলের যে বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, স্থানিক বিন্যাস ইত্যাদি নিয়ে উল্লেখ করা হয়। আমরা বিভিন্নভাবে অঞ্চল করতে পারি। এর আগে তোমাদেরকে রাজনৈতিকভাবে অঞ্চলীকরণ দেখিয়েছি, এরপর বিভিন্নভাবে আমরা অঞ্চলীকরণ করতে পারি, সাংস্কৃতিকভাবে অঞ্চলীকরণ করতে পারি। এই অঞ্চলীকরণ এগুলো নিয়ে আলোচনা করে থাকে আঞ্চলিক ভূগোল। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা আঞ্চলিক ভূগোলের যদি তোমাদেরকে একটু গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলো একটু বলি, আমাদের অঞ্চল সম্পর্কে আমরা ভিন্ন ধরনের অঞ্চল দেখতে পাই। দেখো এখানে তোমরা লাতিন আমেরিকা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একেবারে মহাদেশ ভিত্তিক ভাবে না, তাই না? লাতিন আমেরিকা অঞ্চল দেখতে পাচ্ছ, এখানে তোমরা নর্থ আমেরিকা দেখতে পাচ্ছ, নর্থ আমেরিকার কিছু অংশ। তারপর এরপরে আমরা এখানে দেখো সেন্ট্রাল এশিয়া, এখানে ইস্টার্ন এশিয়া, এখানে সাউথ এশিয়া দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখো মেলানেশিয়া অঞ্চল আমরা বলতে পারছি। আমরা আবার এখানে দেখো আমরা পৃথিবীতে মধ্যপ্রাচ্য দেখি, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রয়োজন আমরা বিভিন্ন অঞ্চল গঠন করে থাকি, তাই না? মহাদেশ বাদেও আমরা বিভিন্ন ধরনের অঞ্চল গঠন করে থাকি। এই যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো সম্পর্কে ধারণা দেয় কিন্তু আমাদের আঞ্চলিক ভূগোল। পরবর্তীতে আঞ্চলিক উন্নয়নটি কীরকম হবে সেটি সম্পর্কে কিন্তু ধারণা দেয় আঞ্চলিক ভূগোল। পরবর্তীতে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের যে জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জন করার সেই বিভিন্ন ধরনের নিয়ামক, সেই নিয়ামক সম্পর্কে জ্ঞান অর্জনের ধারণাটি দেয় কিন্তু আঞ্চলিক ভূগোল। এবং আঞ্চলিক যে অনগ্রসরতা আছে, আমরা দেখি যে আমাদের এই যে সাব সাহারান আফ্রিকা বলি বা পুরো আফ্রিকায় বলি, আফ্রিকা আসলে ইন টোটালে বা সামগ্রিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়া একটা অঞ্চল। এই যে একটা অনগ্রসর অঞ্চল, সেই অঞ্চলটিকে অগ্রসর করতে হলে কী কী করা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করে থাকে আঞ্চলিক ভূগোল। এখন বন্ধুরা তোমাদের সাথে আরেকটি শাখা নিয়ে আলোচনা করব, যেটি কি বলতো, সেটি হচ্ছে
সামাজিক ভূগোল বিভিন্ন স্থানের নিরিখে সামাজিকভাবে চিহ্নিত জনগোষ্ঠী সম্পর্কে জানার প্রক্রিয়া হচ্ছে সামাজিক ভূগোল, অর্থাৎ সমাজ এবং সেখানকার সামাজিক জনগোষ্ঠী সম্পর্কে জানার একটি প্রক্রিয়া হচ্ছে সামাজিক ভূগোল। এবং মানুষ একটা সমাজের জীব হিসাবে মানুষের আচার আচরণ, তার কর্মকাণ্ড, সমাজের বিকাশ, সমাজের গঠন, আমরা বিভিন্ন ধরনের সমাজের গঠন দেখতে পাই, এগুলো সম্পর্কে আলোচনা করে থাকে সামাজিক ভূগোল। পরবর্তীতে তোমাদেরকে আরেকটু ব্যাপার আছে, যেটা হচ্ছে সামাজিক বিন্যাস এবং প্রক্রিয়ার বিশ্লেষণ, অর্থাৎ সমাজবদ্ধ মানুষের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকে সামাজিক ভূগোল। এখন তোমাদেরকে দেখাবো নগর ভূগোল, হ্যাঁ, ইংরেজিতে যেটাকে আমরা আরবান জিওগ্রাফি বলি। নগর কিভাবে উদ্ভব হলো, আমরা বিভিন্ন ধরনের নগর দেখতে পাই, সেই নগরটি আসলে কি ধরনের নগর, সেই নগরের জনসংখ্যা কতটুকু, একটা নগরের পরিবেশটি আসলে কীরকম, হ্যাঁ, সেখানকার আয়তন এবং সংখ্যা বৃদ্ধি, নগর অঞ্চল এবং আয়তন বিন্যাস, নগরের পরিকল্পনাটি কিভাবে হবে, ভূমি ব্যবহারটি কিভাবে হবে, নগরের আর্থসামাজিক অবস্থা, এগুলো নিয়ে কিন্তু আমরা নগরের আর্থসামাজিক প্রভৃতি বিষয়ে আলোচনা কিন্তু করে থাকে নগর ভূগোল। বুঝতে পেরেছো বন্ধুরা? অর্থাৎ একটা নগর কিভাবে গড়ে উঠলো, সেটাকে কিভাবে বিস্তার হচ্ছে, সেই নগরের জনসংখ্যা কতটুকু, সেই নগরে কী ধরনের কার্যকলাপ ঘটছে, এগুলো নিয়ে আরবান জিওগ্রাফি বা নগর ভূগোল আলোচনা করে থাকে। এখন তোমাদের সাথে আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে কি বলতো, সেটি হচ্ছে পরিবহন ভূগোল। এর আগে নগর ভূগোল নিয়ে একটু তোমাদেরকে বলে দিই যে নগর ভূগোলের কিছু ব্যাপার, যে একটা নগরে যদি আমরা সুসংহত একটা নগর গড়ে তুলতে চাই বা একটা টেকসই নগর গড়ে তুলতে চাই, অবশ্যই আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। অর্থাৎ কোথায় আমি বাড়িঘর তৈরি করব, কোথায় আমার একটা মাঠ থাকবে, কোথায় আমার ড্রেনেজ সিস্টেমগুলো চলে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম একটা মাস্টার প্ল্যান তৈরি করে নগর পরিকল্পনা অঞ্চল গড়ে তুলে কিন্তু নগর ভূগোলের সাহায্যে, এবং নগর রাজনীতি এবং প্রশাসন নিয়ে কিন্তু গবেষণা বাড়াতে হবে। আমরা যদি এই নগর ভূগোলকে আরো বেশি বিখ্যাত করতে চাই বন্ধুরা, বা এটির যদি ফেম বাড়াতে চাই, আমি জনপ্রিয়তা বাড়াতে চাই, আসলে সঠিক শব্দটি হবে জনপ্রিয়তা। নগরে যে বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে নগর ভূগোলের মাধ্যমে, হ্যাঁ, বস্তি সমস্যা আছে, সেগুলো কারণ, পরিষেবা, ভূমির ব্যবহার, এগুলো নিয়ে কিন্তু আরো গবেষণা বাড়াতে হবে, এবং নগর সরকার নিয়ে গবেষণা বাড়াতে হবে। সর্বোপরি যদি এগুলো করা যায়, তাহলে নগর ভূগোল আরো অনেক বেশি গুরুত্ব লাভ করবে বর্তমান সমাজে। পরবর্তীতে পরিবহন ভূগোল যদি আমরা দেখি, বিভিন্ন মাধ্যম, আমরা পরিবহন নিয়ে যখন পড়বো, তখন পরিবহনের বিভিন্ন পথ কিভাবে আমরা দেখি, সমুদ্র পথ, সড়ক পথ, নৌপথ, এগুলো গড়ে ওঠে, আকাশ পথ, এগুলো নিয়ে আমরা পড়বো। এগুলো কিভাবে গড়ে উঠবে, পরিবহনের গুরুত্ব কি, পরিবহনের ফলে কিভাবে আঞ্চলিক উন্নয়ন ঘটবে, এগুলো সংক্রান্ত যে ভৌগোলিক গবেষণা, সেই ভৌগোলিক গবেষণা করে থাকে পরিবহন ভূগোল। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো, বিংশ শতাব্দীর 70 দশকের পর থেকে পৃথিবী জুড়ে এই যে পরিবহন ভূগোল, এই শাখার উপর কিন্তু প্রচুর গবেষণা হয়ে আসছে, এবং এটি কিন্তু বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তোমরা দেখো, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, যার মাধ্যমে তারা পৃথিবীব্যাপী একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছে, হ্যাঁ, এই যে একটা পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করতে চাওয়ার জন্য পরিবহনকে তারা ব্যবহার করছে, পরিবহন পথগুলোকে ব্যবহার করছে। তাহলে বুঝতেই পারছো যে পরিবহন ভূগোলের গুরুত্বটি আসলে কতটুকু। তো দেখো, আমরা এখন পরিবহন ভূগোলের যে আরেকটি কিছু দিক তোমাদেরকে বলি, যে পরিবহন দ্বারা কিভাবে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়, সেগুলো সম্পর্কে কিন্তু যদি পরিকল্পনা করা যায়, তাহলে পরিবহন ভূগোলের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পাবে। সুষম পরিবহনের দ্বারা আঞ্চলিক অনগ্রসরতা কিভাবে দূর করা যায় সে সম্পর্কে কিন্তু, অর্থাৎ একটা জায়গায় যদি আমরা সুন্দর পরিকল্পনা, সুষম পরিবহন ব্যবস্থা গড়ে তুলি, তাহলে সে জায়গার আঞ্চলিক অনগ্রসরতা কিভাবে দূরীকরণ হয় সে সম্পর্কে গবেষণা করাও কিন্তু পরিবহন ভূগোলের কাজ। পরবর্তীতে আঞ্চলিক এবং জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা গঠনে কিভাবে পরিবহনকে ব্যবহার করা যায় সে সম্পর্কে ব্যাপক গবেষণা করতে হবে, এবং তার পরবর্তীতে সড়ক নিরাপত্তা, ট্রাফিক চলাচল, কর্মসংস্থান বৃদ্ধি প্রভৃতির উপর কিন্তু গুরুত্ব প্রদান করতে হবে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন তোমাদেরকে চিকিৎসা ভূগোল নিয়ে একটু দেখাবো। চিকিৎসা ভূগোল কি, আমরা এর আগে দেখেছি যে যখন কোভিড মহামারী হয়েছে, আমরা পৃথিবীব্যাপী এরকম মানচিত্র দেখেছি, মানচিত্র হওয়ার পর দেখেছি কোথায় কত বেশি এই যে কোভিড আক্রান্ত কেসের সংখ্যা বেশি, মানচিত্র দিয়ে বোঝাতে পারছি আমরা, তার মাধ্যমে আমরা বলতে পারছি যে পরবর্তীতে বিস্তার আসলে কোন দিকে হতে পারে, তাই না? তো এই যে দেখো, ভূগোলের এই শাখায় পৃথিবীর মানুষ সহ অন্যান্য প্রাণী বিভিন্ন রোগের যে প্রকৃতি, কারণ কি কারণে হয়ে থাকে, অপুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা, মহামারী, মৃত্যু প্রভৃতি বিষয়গুলো কিন্তু সম্পর্কে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল, চিকিৎসা ভূগোল। বুঝতে পেরেছো? এবং দেখো,
এখানে আরো যে বেশি কিছু বিষয় আলোচনা করে থাকে তার ভিতর মরণ ব্যাধি সমূহের প্রসার দ্রুত রোধ করার উপায়, অর্থাৎ একটা ধরো করোনা বা কোভিড রোগটি আছে সেটি কিভাবে দ্রুত কোথায় ছড়িয়ে যাচ্ছে, এখন ছড়িয়ে যাওয়াটি কিভাবে রোধ করা যায় সেই সম্পর্কে গবেষণা করা যায়। গবেষণা করলে কিন্তু এই যে ক্ষেত্রটি বা এই শাখাটি এটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এবং স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থার সঠিক দিক নির্ণয় করাটি চিকিৎসা ভূগোলের আরেকটি দিক। পরবর্তীতে স্বাস্থ্য পরিষেবার কীভাবে মান উন্নয়ন করা যায় এবং সকলের স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত করা যায় সে সম্পর্কে যদি সমীক্ষা করা যায় তাহলে কিন্তু চিকিৎসা ভূগোলের গুরুত্বটি আরও বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখো আমরা এই ধরনের উদাহরণ যদি দিই চিকিৎসা ভূগোলে ব্যবহার কোথায় করেছি, একটু আগে করোনা ভাইরাস দিয়ে তোমাদেরকে উদাহরণটি দিয়েছি। এছাড়া ভারতে যেমন চম্বল উপত্যকায় কলেরার প্রসারের ক্ষেত্রে এই ধরনের গবেষণা হয়েছে। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণজনিত প্রভাবের ক্ষেত্রে এই চিকিৎসা ভূগোলের ব্যবহারটি কিন্তু হয়েছে। বাংলাদেশে আর্সেনিকের যে প্রসারটি হচ্ছে বা আর্সেনিক যে ছড়িয়ে পড়ছে এই যে এটার যে কি প্রভাব এগুলো নিয়ে গবেষণা করে একটা বই লিখেছেন আমাদের যে আমি যে বিভাগে পড়ছি ভূগোল ও পরিবেশ বিভাগ, সেই বিভাগের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর মানজুরুল হাসান স্যার, তিনি তার একটি বই আছেন এটি, এবং যেটি কিনা বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চিকিৎসা ভূগোল কিন্তু আসলে বর্তমানে কত বেশি গুরুত্ব লাভ করেছে। তো মানব ভূগোলে আরও কিছু শাখা আছে যেমন প্রশাসনিক ভূগোল, জেন্ডার ভূগোল, এগুলো তো আমরা এগুলো নিয়ে তোমাদের বই বিস্তারিত আলোচনা নেই, সেগুলো এই জন্য এখানে বলছিও না। প্রশাসনিক ভূগোল, অ্যাডমিনিস্ট্রেটিভ ভূগোল আর জেন্ডার ভূগোল নিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মানুষের একটা জীবনের কতগুলো দিক মানব ভূগোলে আলোচনা করে থাকে, বা ভূগোলে আসলে একটা মানুষের জীবনের কতগুলো দিক সম্পর্কে কিন্তু আলোচনা করা হচ্ছে, তাই না? চিকিৎসা থেকে শুরু করে তার সংস্কৃতি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা, তার অঞ্চলের অবস্থা, তার অর্থনীতি, সব কিছু নিয়ে তার সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ ভূগোল একটা হোলিস্টিক সাবজেক্ট, এটা কিন্তু আমরা বলতেই পারি। এবং ভূগোলের সৌন্দর্যটি আসলে এইটি যে ভূগোল আমাদেরকে সেই সুযোগটি দেয় একটা পৃথিবীর সম্যকভাবে ধারণা লাভ করার। পৃথিবী বলছে এই অর্থে যে পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করার সুযোগটি কিন্তু আমাদের ভূগোল দিয়ে থাকে। তাহলে বন্ধুরা মানব ভূগোলের শাখা কি সে সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।